আজ দীর্ঘদিন পরে একটা সম্পূর্ণ ভিন্ন পরিবেশে ভিডিও তৈরি করতে বসতে হচ্ছে। জুলাইয়ের ১২ তারিখে আমাদের সর্বশেষ ভিডিওটা পাবলিশ হয়েছিল। এরপরে পুরো রক্তাক্ত জুলাই মাসে আসলে আর কোনো ভিডিও দেওয়ার মতো কারণ বা পরিবেশ পরিস্থিতি কোনোটাই ছিল না। আমরা নিশ্চিত যে অডিয়েন্সের জন্য আমরা কাজ করে থাকি, সেই অডিয়েন্সের মধ্যে অনেকেই আমাদের আজকের ভিডিও দেখতে পারবেন না। অনেকেই হয়তো অনলাইনে ফিরে এসেছেন, আবার এমনও অনেকে রয়েছেন যারা আর কখনোই অনলাইনে ফিরে আসবেন না। আজকে আমরা যে ৫০,০০০ টাকার পিসিটা বিল্ড করতে যাচ্ছি, এটা গেমিংয়ের থেকেও বেশি প্রোডাক্টিভিটি বা এডিটিং ফোকাস। এই ধরনের পিসি অনেকের জীবনেই হয়তো ক্যারিয়ারে কাজে আসবে, আবার অনেকেই হয়তো ছিলেন যারা এই পিসি নিয়ে একটা ক্যারিয়ার গঠনের সুযোগ পেতেন, যেটা এখন আর সম্ভব না। ৫০,০০০ এই মুহূর্তে আমরা একটা 6 কোরের প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড দিয়ে একটা ডিসেন্ট পিসি বিল্ড করতে পারি। গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আমাদের কাছে অপশন রয়েছে ৩টা। প্রথমত ইন্টেল, এএমডি এবং এনভিডিয়া। এর মধ্যে এএমডির যে কার্ডগুলো আমরা ২০,০০০ টাকার নিচে দেখে থাকি, সেগুলো মূলত পুরোনো জেনারেশনের, যেগুলো ভির্যাম বেশি, গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি ভালোই বলা যায় প্রাইস টু পারফরমেন্স। বাট এগুলোর মিডিয়া ইঞ্জিন অতটা এফেক্টিভ না। এখনকার যে প্রোডাক্টিভিটির ওয়ার্কলোড স্ট্যান্ডার্ড রয়েছে, সেক্ষেত্রে একটু পিছিয়েই থাকে বলা যায়। বাকি থাকে ইন্টেল এবং এনভিডিয়া। মোটামুটি যারা পিসি নিয়ে আইডিয়া রাখেন তারা সবাই জানেন যে গ্রাফিক্স কার্ড কোম্পানিগুলোর মধ্যে এনভিডিয়ার ড্রাইভার হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, বরাবরই ছিল, এখনো আছে। ইন্টেলেরও বেশ কিছু সমস্যা ছিল, যেগুলো তারা ধীরে ধীরে কাটিয়ে উঠছে। আমরা চেষ্টা করবো ৫০,০০০ টাকার আশেপাশে এনভিডিয়া এবং ইন্টেল দুইটা কোম্পানির যে কার্ড রয়েছে সেগুলো দিয়ে পিসি বিল্ড করার ধারাবাহিকভাবে, এবং এগুলোর মধ্যে একটা পারফরমেন্স টেস্টের ডিফারেন্স আপনাদের সামনে তুলে ধরার। আজকের বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমাদেরকে লোন দিয়ে সাহায্য করেছে pqs.com.bd। pqs.com.bd এই পিসিটা একটা স্পেশাল প্রাইসে পাওয়া যাবে, এবং এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বা চাইলে অর্ডারও করতে পারেন। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। কত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করছি 6 কোর, বলেছিলাম আগেই, এমডি রাইজেন 5 5600। এটা 6 কোরের 12 থ্রেডের একটা প্রসেসর। এটার দাম হচ্ছে বর্তমানে ১১,৫০০ টাকা। এর কাছাকাছি ইন্টেলের কাউন্টার পার্ট এর আগে আমরা কয়েকদিন আগে বিল্ড করেছিলাম ইন্টেলের 12400 দিয়ে। 12400 দুইটা ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যায়, একটা হচ্ছে 12400F আর একটা হচ্ছে 12400। এর মধ্যে 12400F এর দাম হচ্ছে আপনার 15, 15.5 বা 16-র কাছাকাছি, আর 12400 যেটা আইজিপিউ সহ সম্ভবত ইউএসডি 730, এটার দাম হচ্ছে 18,000 সামথিং। সেইখানে 5600 এর মধ্যে কোনো আইজিপিউ নাই, কিন্তু দাম কত? এমডি এইখানে ইন্টেলকে একদমই খেলে দেয়। কোথায়? প্রাইস গেমে। এটার দাম হচ্ছে মাত্র 11,500 টাকার মতো। তো পারফরমেন্সের কথা যদি আপনি হিসাব করেন, 12400 থেকে 5600 পারফরমেন্সের দিক থেকে 7 to 8%, ম্যাক্স 10%-এর মতো পিছিয়ে থাকে গেমিং এবং অন্যান্য ওয়ার্কলোডে, স্পেশালি সিঙ্গেল থ্রেডের এবং মাল্টি থ্রেডের ওয়ার্কলোডে। কিন্তু সেই অনুযায়ী দামের দিক থেকে দেখতে পাচ্ছেন 12400F থেকে এটা প্রায় 3-3,500 টাকা কম। সো ওই দিক থেকে হয়তো 7 to 8% পারফরমেন্স ডিফারেন্স অনেকের চোখেই পড়বে না, বাট স্টিল যারা এই ব্যাপারটা নিয়ে কেয়ার করেন তাদের জন্য হয়তো ওইটা একটা ফ্যাক্টর, অনেকের ক্ষেত্রে এটা ফ্যাক্টর না। দ্যাটস ওয়াই এই প্রাইস রেঞ্জে 5600 প্রবাবলি এই মুহূর্তে ম্যাক্সিমাম ইউজারদের জন্য বেস্ট চয়েস। মাদারবোর্ড হিসেবে আমরা এই সিপিইউর সাথে পেয়ার আপ করেছি গিগাবাইট A520MK-V2। এটা একটা MATX বোর্ড। এটার দাম হচ্ছে বাজার 8,200 টাকার মতো। এইটা আমরা যখন কালেক্ট করেছি তখন বিফোর 50MK-টা ছিল না। বিফোর 50MK-র দাম আবার ধরেন আপনার 8,500 টাকার মতো। এটার মধ্যে ডিফারেন্স বলতে গেলে দুইটার চিপসেট। A520 বরাবরই এন্ট্রি লেভেল 20 গুলা, আর 50 গুলা অলওয়েজ ওভারক্লকেবল, ওসি করার পসিবিলিটি আছে। যদি খুব বেশি কেউ ওসি করেন এমন না, বাট ইউজুয়ালি 450 বোর্ডগুলো পাওয়ার ডেলিভারি একটু বেটার, এইসব সুবিধা আছে। বাট এন্ট্রি লেভেলে এগুলো হয়তো এখন জেনারেল যারা ইউজার রয়েছেন তাদের কাছে খুব বেশি পার্থক্য বা তফাৎ নিয়ে আসে না। এটার দাম 8,200 টাকা। তবে ওভারঅল বিলটা আমরা একটু ডিসকাউন্ট পাবো ফাইনাল প্রাইসে গিয়ে। এসএসডি হিসেবে সিস্টেম ড্রাইভে আমরা ব্যবহার করেছি কালারফুল CN600 Pro সিরিজ। আমরা এই বিল্ডের মধ্যে চেয়েছিলাম হচ্ছে 256GB একটা এসএসডি, কিন্তু ওইটা তখন স্টকে ছিল না। আমরা একটা 1TB এসএসডি কালেক্ট করি, বাট এই বিল্ডের মধ্যে 256GB একটা এসএসডি প্রোভাইড করা হবে। CN600 Pro এসএসডি গুলা হচ্ছে 2900 টাকা দাম 256GB ক্যাপাসিটির জন্য। 1TB ক্যাপাসিটিতে অবশ্য দামটা অনেকটাই বেড়ে 10,600 টাকা হয়। বাট এই প্রাইস রেঞ্জ 1TB এসএসডির জন্য এই মুহূর্তে নিউ নর্মাল, যদিও আগে কিছুটা কম ছিল, এখন এসএসডির দামের ঊর্ধ্বগতি। CN600 Pro অনলাইনে ঘাটাঘাটি করে আমরা দেখছি যে এর ম্যাক্সিমাম জায়গায় রিভিউতে SM2263 কন্ট্রোলারের কথা বলা আছে, বাট আমাদের এইটার মধ্যে কন্ট্রোলার আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিওর কন্ট্রোলার। CN600 আবার প্রো নন
প্রো দুইটা ভার্সন আছে। CN600 নন প্রো 256 এর দাম হচ্ছে 2600 টাকার মতো, আর প্রোটা হচ্ছে 2900 টাকা। এখন এই দুইটার মধ্যে পারফরমেন্স ডিফারেন্স কত, এটা হয়তো রিভিউ করতে গেলে তখনই একমাত্র পরিষ্কার একটা আইডিয়া পাওয়া সম্ভব। আশা করছি যে কিছুদিন পরে এটার একটা ফুল রিভিউ আমরা করতে পারি কিনা, ট্রাই করে দেখার। দেখতে শুনতে ভালোই আছে এবং অনেকগুলো মেমোরি সেল আছে 1TB তে, এটা বোঝা যাইতেছে। এই পর্যন্ত আর 256 এ কি হবে বলা যাচ্ছে না, তবে এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় না এর থেকে কম দামে খুব বেশি অপশন আপনার হাতে রয়েছে। প্রো সিরিজ একটু বেটার হওয়ারই কথা, তবে এগুলো Zen 3 SSD, মাদারবোর্ডেও Zen 3 স্লট, সো এটা নিয়ে প্যারার কিছু নাই। আই থিঙ্ক এই বাজেটে এইটা দিয়ে কাজ চলে যাবে আর কি। মেমোরি হিসেবে আমরা ব্যবহার করছি কালারফুলেরই ব্যাটেল AX সিরিজের 3200 মেগাহার্টজের 8GB দুইটা মেমোরি। এগুলোর দাম বাজারে 2350 এর আশেপাশে মার্কেট প্রাইস MRP। অবশ্য 2200 টাকায় এর আগে আপনার 8GB 3200 বাসের কিছু র্যাম পাওয়া যাইতো, যেগুলো এখন আর পাওয়া যায় না, র্যামের দামও বাড়ছে। 9GB র্যামগুলোই দেখা যাচ্ছে মোটামুটি 2300 টাকার আশেপাশে কিনতে হচ্ছে, তবে ফুল পিসি বিল্ড করলে ডেফিনেটলি কিছু ডিসকাউন্ট থাকবে। এটা ফুল প্রাইসটা দেখলে পরে আপনারা কিছুটা গেস করতে পারবেন আর, তবে খুচরা কিনতে গেলে প্রবাবলি এইরকম দামে দিতে হয়। CL16 20 20 40 হচ্ছে এর টাইমিং, মোটামুটি ডিসেন্ট। CL14 হলে বেস্ট হইতো, বাট সেক্ষেত্রে হয়তো দামও কিছুটা বেড়ে যেত। এই প্রাইস রেঞ্জে আসলে CL16 এ কমপ্লেন করার খুব বেশি জায়গা থাকে না। আর মেমোরিগুলো হিটসিংগুলো খুলে যদি আমরা একটু দেখতে পারতাম যে চিপগুলার প্রোভাইডারকে, তাহলে ভালো হইতো। অবশ্যই এই প্রাইস রেঞ্জে আপনি স্যামসাং বিটাই এক্সপেক্ট করলে সেটাও ঠিক হবে না। এনিওয়ে, কেস হিসেবে এই বিলটা আমরা ব্যবহার করেছি গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন ভ্যালুটপের VT-B701 কেসটা। এটা অনেক পপুলার একটা কেস, এর আগেও বেশ কিছু বিল্ডে আমরা ব্যবহার করেছি, অনেকে এটার সাথে পরিচিত। সামনে পুরোটাই বলতে গেলে মেশ এবং দুইটা সামনে ফ্যান আছে, পেছনে একটা ফ্যান আছে, দুইটা ইনটেক একটা এক্সস্ট, এবং সবগুলা ফ্যানই চটপটি ফ্যান। আই মিন এটা কালার কন্ট্রোল করার কোনো ওয়ে নাই। আপনি চাইলে ফ্যান রিপ্লেস করে অন্য টাইপের ফ্যান ইউজ করলেও করতে পারেন, তবে আমাদের এই মাদারবোর্ডের মধ্যে কোনো ARGB হেডার নাই, সো আপনি ARGB ফ্যান কিনেও এটার সাথে আপনি ইউজ করতে পারবেন না। বড়জোর আপনি কন্ট্রোলার দিয়ে এক্সটার্নাল কন্ট্রোল করতে পারেন বাটন টাটন টিপে টুপে, এই পর্যন্তই আর কি এটার ফিচার। তবে যথেষ্ট মেশ এবং MATX বিল্ডের জন্য এই কেসটা অনেকের ভালো লাগতেও পারে, তবে এই প্রাইস রেঞ্জে অর্থাৎ 3200 টাকার আশেপাশে আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন লেআউট এবং শেপের কেস রয়েছে, বিশেষ করে আপনার মোনার্ক মিস্ট্রি বক্স, পিসি পাওয়ার, আইস কিউব, রিভেঞ্জার বেস ডাইনামিক, এই টাইপের কেসও রয়েছে। এই কেসগুলোর ডিজাইন আবার একটু ডিফারেন্ট, সো যার যেটা পছন্দ তিনি সেটাই নিতে পারেন। অনেকের গ্লাস কেসগুলো পছন্দ, অনেকের আবার এই টাইপের কেস খুব একটা ভালো লাগে না, সো তারা এই টাইপের মোর অফ এ কনভেনশনাল কেস নিলেও নিতে পারেন। আর এই সিস্টেমে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি FSP-র 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এটা একটা ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই এবং প্রবাবলি 80+ ব্রোঞ্জ রেটেড 500 ওয়াটের মধ্যে বাজারে এইটাই সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, 4600 টাকা এটার দাম। এখন এইখানে একটা ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই হয়তো অনেকে নাও ব্যবহার করলেও করতে পারেন। অনেক সময় দেখা যায় যে 5600 যে প্রসেসর আছে এইটার TDP অ্যারাউন্ড ম্যাক্স 90 ওয়াটস বা 100 ওয়াটসের কাছাকাছি যাওয়ার কথা, 90 আশেপাশেই থাকার কথা। তো সেক্ষেত্রে অনেকে দেখা যাবে হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে একটা 200 ওয়াটের বিল্ট ইন পাওয়ার সাপ্লাই দিয়েও কাজ চালায় নেওয়া পসিবল। ইটস নট লাইক যে আপনি পারবেনই না, বাট এই ধরনের একটা রেটেড পাওয়ার সাপ্লাইতে কি পাওয়ার এফিসিয়েন্সিটা প্রপারলি মেনটেন হয়। ইন দ্যাট কেস আর কি আপনি অনেকটা সেফ থাকেন এবং ওয়ারেন্টি টোয়ারেন্টি থেকে শুরু করে এটার এভরিথিং কোয়ালিটি ভালো, যে কারণে আপনার দামও কিন্তু প্রায় 4600 টাকার মতো দিতে হচ্ছে, যেখানে 200 ওয়াটের একটা বিল্ট ইন পাওয়ার সাপ্লাই সহ কেসি আপনি কিনতে পারবেন 3500-4000 টাকায়। যাই হোক, এটা হচ্ছে যারা লং টাইম সেফ থাকতে চান, মানে কম্পোনেন্টের সেফটি, প্রোডাক্টের লনজিভিটি এইসব নিয়ে একটু বেশি চিন্তিত থাকেন, তার জন্য এটা একটা ডিসেন্ট চয়েস হতে পারে। আমরা যেহেতু এডিটিং এবং প্রফেশনাল ওয়ার্কলোডের কথা মাথায় রেখে এই বিটটা করতেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা এই ধরনের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি। তবে এই পাওয়ার সাপ্লাই যদি আপনি বাদ দিয়ে দেন, এক ধাক্কায় আপনার সিস্টেমের দাম কিন্তু কমে যাবে প্রায় কত, অ্যাটলিস্ট 3000, 3500, 4000 টাকার মতো কমে যাবে। গ্রাফিক্স কার্ড হিসেবে আবারও কালারফুল 1650 NB সিরিজের কার্ডগুলো হচ্ছে ব্যাটেল এক্স NB, এগুলো হচ্ছে কালারফুলের এন্ট্রি লেভেলের গ্রাফিক্স কার্ড, কিন্তু এই কার্ডটার দাম 19200 টাকা। আমার মনে হয় এটার দাম আর একটু কম হতে পারতো, বাজারে হয়তো সাপ্লাই ডিমান্ডের একটা ব্যাপার রয়েছে, দ্যাটস ওয়াই এটার দাম এখন 19200 টাকা। এইখানে আর কি 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আপনি ব্যবহার করতে না পারার আর একটা রিজন হইতেছে যে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো দেখা যায় ইউজুয়ালি আপনার 8 পিন কানেক্টরগুলো আসে না, তো এই কারণে এই জিপিটার পাওয়ার দিতে পারবেন না। দ্যাটস ওয়াই আর কি এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই আমরা নিয়েছি। আর 1650 কার্ড নেওয়ার রিজন হচ্ছে এই প্রাইস রেঞ্জে আমরা ইন্টেলের A380 আমাদের অপশন আছে, 1650 আমাদের অপশন আছে। A380 অনেক দিক থেকে আগায় থাকবে এই কার্ডটার থেকে, বাট এনভিডিয়ার কার্ড মানেই হচ্ছে পুরোনো দিনের জেনারেল এসির মতো, মানে রিলায়েবিলিটি একটু বেটার। এনভিডিয়ার ড্রাইভার সাপোর্ট অবভিয়াসলি মার্কেটে বেস্ট এই মুহূর্তে, আগেও বরাবরই বেস্ট, এবং একটা 1650 কার্ডে আপনি হয়তো A380 থেকে বেশ কিছু গেমে একটু কম পারফরমেন্স পাবেন। তবে এনভিডিয়ার যে আপনার মিডিয়া ইঞ্জিন আছে এবং এটার যে কুডা কোর, যারা 3Dর কাজও টুকটাক করতে চান তাদের জন্য ডেফিনেটলি
এইটাই বেস্ট অপশন বলতে পারেন। তবে আমরা সামনে একটা A380 দিয়েও বিল্ড করব এবং সিমিলার কনফিগারেশন, এবং আমরা তখন একটা কম্পারিজন করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি দুইটার মধ্যে পারফরমেন্সের ডিফারেন্সটা কতটা বেশি এবং কোনটা প্রেফার করা অধিকাংশের জন্য বেটার হবে। তবে রিলায়েবিলিটির কথা যদি বলেন, এনভিডিয়া ফ্যানবেজের কাছে অলওয়েজ এইটাই প্রেফারেবল হওয়ার কথা। আমাদের বিল্ড শেষ, চলুন এবার আমরা কিছু বিল্ডের বিরল দেখে নিই। বিল্ডের পরে আমরা চেষ্টা করব পারফরমেন্স টেস্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করার জন্য এবং একটু ডিফারেন্ট ওয়েতে টেস্টটা করা যায় কিনা সেটা দেখার জন্য। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমণির মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমণির মুখে জাগালো ভাষা, তারা কি ফিরবে তারা কি ফিরবে আর এই সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির শোভানতলে কত প্রাণ হলো বলিদান, যেখানে অশ্রু জলে আবার মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, দেখাছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে তারা কি ফিরবে সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। ওকে, আমরা এবার পারফরমেন্স টেস্ট শুরু করতেছি। আমরা আজকে মেইনলি প্রিমিয়ার প্রো, ভিডিও এডিটিং, আফটার এফেক্টস এগুলোর টেস্টই দেখব। আমি এবং আমার সাথে আছে আমাদের এডিটর মিশু। এইখানে আমরা দুইটা ফুটেজ নিছি, একটা হচ্ছে 8K ফুটেজ ব্ল্যাকম্যাজিকের, আর একটা হচ্ছে GS5S এর 4K ফুটেজ। আমরা এই দুইটারই প্রথমে প্রক্সি করব, দেখবো যে প্রক্সি করতে আমাদের কি পরিমাণ সময় লাগে। ক্রিয়েট প্রক্সিস, প্রোরেজ সিলেক্ট করে দিলাম, নেক্সট টু অরিজিনাল মিডিয়া, ফ্রেম সাইজ হাফ, ওকে গুড এনাফ। প্রক্সিগুলো ক্রিয়েট হবে হচ্ছে মিডিয়া এনকোডারে। এইখানে প্রিমিয়ার প্রো ক্লোজ করে দিলে পরে একটু ফাস্টার হবে এনকোডিং, বাট আমরা এখন ক্লোজ করবো না যাতে ঝামেলা কম হয় তাই। ওকে, প্রক্সি শুরু হয়ে গেছে। এই যে এটা 4K-তে প্রক্সি দিতেছে, হাফ রেজলিউশনে, 8K ফুটেজ হাফ রেজলিউশনে 60 FPS। সব মিলে আমাদের সময় দেখাইতেছে 3-3.5 মিনিট লাগবে। ফুটেজগুলো এক একটা হচ্ছে 30 সেকেন্ডের। 30 সেকেন্ডের উপরে ফুটেজ নিয়ে টেস্ট করতে গেলে পরে অনেক বেশি সময় লাগবে, এই জন্য আমরা যত শর্ট রাখা সম্ভব। এইখানে আমরা CPU প্রায় 60-70% ইউসেজ দেখতে পাইতেছি প্রক্সির সময়, আর GPU 40-60-70 এরকম রেঞ্জে ঘোরাঘুরি করতেছে। মাথায় রাখতে হবে এটা একটা 8K ফুটেজ। তো প্রক্সি নিয়ে কোনো সমস্যা হবে না, প্রক্সি খুব স্মুথ। প্রক্সি মূলত কুইক টাইম এক্সপোর্ট দিতেছে, এই জন্য কোনো সমস্যা হবে না। যখন আমরা মেইন রেন্ডার দিব তখন বোঝা যাবে আসল পারফরমেন্স। তাও তো প্রক্সি একটা পার্ট অফ দ্য প্রসেস। যখন অনেক বেশি ফুটেজ থাকে এবং ফুটেজগুলো অনেক রেজলিউশনে হাই, হেভি, বিটরেট বেশি থাকে, তখন প্রক্সি ছাড়া কাজ করা যাবে না। 4090 লাগাও আর যাই লাগাও। এখন 4K-তেও যদি আমরা ভালো প্লেব্যাক না পাই তখন হয়তো আরও কোয়ালিটি কমায় কাজ করতে হবে। ওকে, প্রায় শেষ আমাদের। 8K-টা আমাদের লাগলো হচ্ছে 3 মিনিট সামথিং। এবার 4K-টা শুরু হয়েছে। 4K-টা অবশ্য বুলেট বেগে হয়ে যেতেছে, আশা করি বেশিক্ষণ সময় লাগবে না। এখানে আমরা জিপিইউ ইউসেজ অনেক বেশি দেখতে পেয়েছি, 83, 81, 79, আর 18 সেকেন্ড, 16 সেকেন্ড, 15 সেকেন্ড। তার মানে 30 সেকেন্ডের আশেপাশে এটা হয়ে যাবে। 30 সেকেন্ডের মধ্যে প্রক্সি শেষ হয়ে গেছে। দুইটা মিলে আমাদের 8K-র একটু বেশি লাগছে। এখন আমরা এগুলো দিয়ে সিকোয়েন্স সেটিংস দেখি। 4K-তে আছে, ঠিক আছে। এবার 8K-টাও সিকোয়েন্স ক্রিয়েট করে ফেলো। এবার সিকোয়েন্স সেটিংসটা আমরা একটু দেখে আসি। এই যে দেখেন 8K সিকোয়েন্স,
এখন এই দুইটাই আমরা প্রক্সি ছাড়া এবং প্রক্সি সহ প্লেব্যাক করে দেখবো যে ফ্রেম ড্রপ কি পরিমাণ হয়। প্রথমে আমরা 8 কি দিয়ে শুরু করতে পারি, আগে ফ্রেম ড্রপ কাউন্টার অন করতে হবে। প্রক্সি অফ করা অবস্থায় দেখি কত হয়। ধুমায় ফ্রেম ড্রপ হচ্ছে, প্লে হইতেছে এইটাই বেশি। এটাই বেশি। একটা কালার ক্যারেক্টার দিলে পরে আর এটা প্লে হবে না। ওকে, 30 সেকেন্ডে আমাদের 349টা ফ্রেম ড্রপ আছে উইদাউট প্রক্সি। এভারেজ 50 fps আসছে, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। আচ্ছা, এইবারে আমরা প্রক্সি অন করে নিলাম, এবার দেখি কি হয়। ম্যাজিক হাফ রেজলিউশনে প্লেব্যাক হইতেছে, অবশ্য প্রক্সিটা আসলে 4K তে প্লেব্যাক হইতেছে, তাও দেখেন অবশ্যই এর মধ্যে কোনো এফেক্ট নাই, কিছু নাই, কোনো গ্রেড নাই। এগুলো থাকলে অবশ্য ফ্রেম ড্রপ কিছুটা হবে, বাট স্টিল ইউজেবল অবস্থায় আছে। এরপর একটা A380-র সাথে হেড টু হেড টেস্ট করলে পরে বোঝা যাবে যে আসলে কোনটা বেটার পারফর্ম করে। আচ্ছা, প্রক্সি দিয়ে আমরা 0 ফ্রেম ড্রপ পাইছি। এবার GS5S এর টাইম লাইনটা আমরা প্লে করি উইদাউট প্রক্সি। অ্যাকচুয়ালি 0 ড্রপ, আমি ফ্রেম কাউন্ট করতেছি। আচ্ছা, 0 ড্রপ, নাইস। অবশ্যই এটা হাফ রেজলিউশনে প্লে হইতেছে। এইখানেই 0, এন্ড প্রক্সি অন করলে তো আরো 0ই হবে, আর কি হবে। দাও আর একবার দাও, দেখার জন্যই দেখা। প্রক্সি দিয়ে আরো কোনো ড্রপ থাকবে না, কারণ টেকনিক্যালি আরো হাফ রেজলিউশনের প্লেব্যাক হইতেছে, কারণ প্রক্সিগুলো আমরা হাফ রেজলিউশন করছিলাম। ঠিক আছে, এটা দেখে আর লাভ নেই, আমার মনে হয় দিস ইজ 0 থাকবে। ওকে, এইবার আমরা দুইটা প্রজেক্টের মধ্যেই কালার প্রোফাইলগুলো অ্যাড করতেছি, দুইটা টাইম লাইনই। ব্ল্যাক ম্যাজিকের জন্য একটা, আর GS5S এর ভিলগ এর জন্য আর একটা। কালার প্রোফাইল অ্যাড করার পরে ফ্রেম ড্রপ ঠিকই বাড়বে, প্রায় 3-4 গুণ ড্রপ ফ্রেম বেড়ে গেছে এখন। তবে আমার মনে হয় যে এটা যদি প্রক্সি অন করে দিই তাইলে আবার এত বেশি থাকবে না। না, তাও ভালোই ড্রপ ফ্রেম আছে। তাহলে প্রক্সিটাকে আরও ডাউন স্যাম্পল করতে হবে, ডাউনস্কেল করতে হবে। যাই হোক, এরপর হচ্ছে এইটার একটা ভিলগ এলের দিয়ে দিই আমরা লাট প্রক্সি সহ। আচ্ছা, প্রক্সি সহ দেখি কি হয়। 0 আছে, এখন পর্যন্ত 0 আছে, আশা করি 0ই থাকবে। আমার মনে হয় 0ই থাকবে, আর দেখে লাভ নাই। প্রক্সি ছাড়া দেখি কি অবস্থা হয়। প্রক্সি ছাড়া কিছু ড্রপ ফ্রেম দেখা যাইতেছে, তাও খুব বেশি না, মোটামুটি ইউজেবল। মানে 4K এডিটিং নট ব্যাড। এবারে এই সেম সেটিংসে সিক্রেট সেটিংস চেঞ্জ করে এক্সপোর্ট দিয়ে দাও। এক্সপোর্ট টাইমটা আমরা একটু দেখি। ওকে, এক্সপোর্ট শুরু হয়ে গেছে। প্রথমে আমাদের GS5S 4K ফুটেজটা এক্সপোর্ট হইতেছে। এক লেয়ার কালার গ্রেড ছাড়া কিছু নাই, 30 সেকেন্ডের ফুটেজ। আমরা এর মধ্যে একটু জিপিইউ ইউসেজটা দেখার চেষ্টা করি। 97%, CPU 42%। মানে জিপিইউটার ম্যাক্সটা ইউজ হইতেছে, সিপিইউটা আরও ইউজ হইতে পারতো। 30 সেকেন্ডেই শেষ হলো। এবার ব্ল্যাক ম্যাজিকেরটার অবস্থা কি হয় দেখা যাক। ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে জিপিইউ ইউসেজ কিছুটা কম দেখা যাইতেছে এখন পর্যন্ত, 50%-এর আশেপাশে। ঠিক আছে, তার মানে এইটাই আমাদের এখানে দেখাইতেছে রিমেইনিং 15 মিনিট। মানে 8K এক্সপোর্ট দিতে গিয়ে প্রচুর প্যারা খেতে হবে। 8K এক্সপোর্ট কেউ দেবে না, এজন্য এটার আপাতত বন্ধ করে দিই। এরপর আমাদের বাকি যে টেস্টটা ছিল, আমরা একটু রটোস্কোপিং ট্রাই করে দেখব। 10 সেকেন্ড নিয়ে নাও। ওকে, রেডি। দেখা যাক কতক্ষণ লাগে। একটু ওই যে টাস্ক ম্যানেজারটা ওপেন করে রাখো। জিপিইউ প্রায় 70% পর্যন্ত টানতেছে, কিন্তু সিপিইউ ইউসেজ এখানে কম, 3 ভাগের 1 ভাগ হয়েছে। মেমোরি ইউসেজটা রোটোতে বরাবরই বেশি আমরা দেখছি। ক্যাশ ইউজ করে অনেক। জিপিইউটাও ভালো টানতেছে এখানে, 70-60%। সিপিইউ 18-এর বেশি টানতেছে না। অলমোস্ট শেষ আমাদের, অলমোস্ট শেষ। আমরা লেটেস্ট ইউজ করতেছি 3.0 রোটর ব্রাশ, যেটা বের হয়েছে নতুন রোটো ব্রাশ। শেষ 1 মিনিট 37 সেকেন্ড। ওকে, আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে 1650 আর 5600-এর কম্বো কীরকম পারফর্ম করতে পারে। এরপরে আমরা সিমিলার আরেকটা বিল্ড করার চেষ্টা করব, যেটার মধ্যে ইন্টেলের A380 ক্লোজেস্ট গ্রাফিক্স কার্ড, যেইটা ইন্টেল কাউন্টার পার্ট, সেটা টেস্ট করে দেখবো আমরা এই সিমিলার অ্যাপগুলোয় কেমন পারফরমেন্স পাই।
যদি আমার ধারণা যে 3D-তে আপনার ম্যাক্সিমাম অ্যাপেই এনভিডিয়াই আগে থাকবে বিকজ অফ কুডা, কিন্তু এডিটিংয়ে কিন্তু ইন্টেল অনেকটাই ইমপ্রুভ করছে, সো A380 কুড বি এ গুড অপশন। তাও টেস্টটা হইলে পরে আমরা হেড টু হেড এক্স্যাক্ট বলতে পারবো। আর আমরা ব্যবহার করতেছি অ্যাডোবির যে অ্যাপগুলো আছে সেইগুলো, রিজলভে হয়তো আরও বেটার আউটপুট আমরা পাবো, কারণ রিজলভের কম্পোনেন্ট মানে কি বলে রিসোর্স ইউসেজ অনেক বেশি বেটার কম্পেয়ার টু অ্যাডোবি। তারপরেও অ্যাডোবি এত বেশি পপুলার যে অ্যাডোবি দিয়ে ম্যাক্সিমাম টেস্ট আমাদের করতে হয়। তো এই ছিল আর কি আমাদের মোটামুটি হালকা একটু টেস্টিং, আর একটু ডিটেল টেস্টিং করতে পারলে ভালোই। তো দেখা যাক সামনে একটু ইমপ্রুভ করা যায় কিনা। মিশুর কোনো মতামত থাকলে দ্রুত 10 সেকেন্ডে মতামত দিয়ে দাও। ভালোই আছে এডিটিং, এটা খারাপ না। তো 4K এডিট করলে ইফেক্ট সহকারে হয়তো একটু ভারী হতে পারে, বাট কাজ করা যাবে। এই বিল্ডের আমাদের টোটাল কস্টিং দাঁড়ায় হচ্ছে আপনার এমআরপি যদি ক্যালকুলেট করেন তাহলে 53 থেকে 54,000 টাকার কাছাকাছি। তবে এই সিস্টেমটা টোটালটা আর কি পিকিউএস একটা স্পেশাল প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছে 52,250 টাকায়। এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে অনলাইন অর্ডার করতে পারেন বা ফিজিক্যালি পারচেস করতে পারেন, বা চাইলে টুকটাক কম্পোনেন্ট আপনার চয়েস মতো চেঞ্জও করে নিতে পারেন যদি আপনার কোনো ব্র্যান্ড প্রেফারেন্স থাকে তাইলে আর কি। জাস্ট 12,400 নিয়েন না, প্রায় 6-7 হাজার টাকা বেশি। আপনার অনেক টাকা থাকলে দ্যাটস এ ডিফারেন্ট কেস। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।